হুম রোনাল্ড জেমস রিড মানুষটার কথা একটু কল্পনা করা যাক। খুব সাধারণ একজন গ্যাস স্টেশন কর্মী। হ্যাঁ, সারা জীবন মেঝে পরিষ্কার করেছেন, মানুষের গাড়িতে তেল ভরেছেন। একদম তাই। ছেঁড়া জ্যাকেট পরে ঘুরতেন। কিন্তু ২০১৪ সালে যখন তিনি মারা গেলেন, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে তাকে নিয়ে রীতিমতো হেডলাইন হলো। আর এর কারণটা কিন্তু বেশ চমকপ্রদ। আসলেই, কারণ এই অতি সাধারণ ঝাড়ুদার মানুষটি মৃত্যুর সময় রেখে গিয়েছিলেন প্রায় $৮ মিলিয়ন, মানে $৮০ লাখ বিশাল এক সম্পত্তি। হ্যাঁ, অথচ তিনি কিন্তু কোনো লটারি জেতেননি। ঠিক, বা কোনো গুপ্তধনও পাননি। তিনি শুধু তার সামান্য আয়ের একটা অংশ নিয়মিত বাঁচিয়েছেন আর অত্যন্ত ধৈর্য ধরে ব্লুচিপ স্টকে বিনিয়োগ করে গেছেন। মানে ধরুন, বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য আর বড় বড় কোম্পানিগুলোর শেয়ারে। হ্যাঁ, এবার ঠিক উল্টো একটা চরিত্র কল্পনা করা যাক। রিচার্ড ফুসকোন। তিনি হার্ভার্ড থেকে পড়াশোনা করা একজন অতি মেধাবী মানুষ। যিনি মেরিল লিঞ্চের মতো বিশাল আর্থিক প্রতিষ্ঠানের একজন হাই প্রোফাইল এক্সিকিউটিভ ছিলেন। ঠিক বলেছেন। কিন্তু ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার সময়ে এই রিচার্ড ফুসকোন পুরোপুরি দেউলিয়া হয়ে যান। কারণটা ছিল নিজের সামর্থ্যের বাইরে মাত্রাতিরিক্ত খরচ করা এবং প্রচুর পরিমাণে ঋণ নেওয়া। তো এই দুটো গল্প থেকে আমরা আজকের এই গভীর আলোচনা শুরু করতে পারি। আমাদের আজকের সোর্স মেটেরিয়াল হল মর্গান হাউজেলের অত্যন্ত সাড়া জাগানো বই দ্য সাইকোলজি অফ মানি, বা অর্থের মনস্তত্ত্ব। আমরা সাধারণত অর্থনীতিকে পদার্থবিজ্ঞানের মতো কঠিন নিয়মের ফ্রেমে বাঁধার চেষ্টা করি। হ্যাঁ, মানে আমরা ভাবি ফাইন্যান্স মানেই হলো স্প্রেডশিট, বিশাল সব ডেটা আর জটিল গাণিতিক হিসাব। কিন্তু এই যে দুজন মানুষের গল্প আমরা দেখলাম, তা প্রমাণ করে যে ফাইন্যান্স আসলে কোনো হার্ড সায়েন্স নয়। আমাদের আজকের মিশন হল এই বইয়ের তথ্যসূত্রগুলো বিশ্লেষণ করে দেখা কেন আর্থিক সাফল্যের ক্ষেত্রে সাধারণ বুদ্ধিমত্তার চেয়ে মানুষের আচরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। গল্পের এই বৈপরীত্যটাই আসলে পুরো বইয়ের মূল নির্যাসটাকে সামনে নিয়ে আসে। আমরা মানুষরা তো কোনো রিটার্ন অন ইনভেস্টমেন্ট অপটিমাইজ করা রোবট নই। একদম না। আমরা মূলত অত্যন্ত আবেগপ্রবণ প্রাণী। ঠিক। হাউজেল তার গবেষণায় খুব চমৎকারভাবে দেখিয়েছেন যে আর্থিক সাফল্য মূলত একটি সফট স্কিল। কেউ প্রযুক্তিগতভাবে কতটুকু দক্ষ বা ব্যালেন্স শিট বিশ্লেষণ করতে কতটা পারদর্শী, তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল প্রতিদিন টাকার সাথে তার আচরণ কেমন। কারণ পদার্থবিজ্ঞানের সূত্র নিয়ে তো কোনো বিতর্ক নেই। মাধ্যাকর্ষণ শক্তি সবার জন্যই সমানভাবে কাজ করে। কিন্তু অর্থশাস্ত্র চলে মানুষের মনস্তত্ত্ব এবং আচরণের উপর ভিত্তি করে। আর রিচার্ড ফুসকোনের মতো অত্যন্ত বুদ্ধিমান মানুষরাও যখন নিজেদের ইগো এবং লোভের কারণে ভুল সিদ্ধান্ত নেন, তখন পরিষ্কার বোঝা যায় যে মানুষের আচরণগত ত্রুটিগুলো তার প্রাতিষ্ঠানিক শিক্ষাকেও পুরোপুরি হার মানাতে পারে। আসলেই তাই। আর মানুষের এই আচরণের মূলে থাকে পৃথিবী সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি। আমরা তো সবাই ভাবি যে আমরা দুনিয়াটা খুব ভালোভাবে বুঝি, কিন্তু সোর্স মেটেরিয়াল ঘাটলে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। হ্যাঁ, আমরা আসলে আমাদের ছোট্ট গণ্ডির বাইরের পৃথিবী সম্পর্কে প্রায় কিছুই জানি না। এক্স্যাক্টলি। একদম ভেতরের সাইকোলজিতে যদি আমরা যাই, তাহলে বিষয়টা খুব ইন্টারেস্টিং। বইয়ের ডেটা অনুযায়ী একজন মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়তো পৃথিবীর মোট ঘটনার 0.00000001% সমান। বাপরে, এত কম! হ্যাঁ, কিন্তু তার দুনিয়া দেখার দৃষ্টিভঙ্গির ৮০%ই ওই অতি সামান্য অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। ধরুন, যে মানুষটি চরম দারিদ্র্য বা দুর্ভিক্ষের মধ্যে বড় হয়েছেন, তার কাছে ঝুঁকির মানে হলো রাতের খাবার না জুটতে পারার ভয়। ঠিক। অন্যদিকে যিনি একটি সচ্ছল এবং স্থিতিশীল অর্থনীতিতে বড় হয়েছেন, তার কাছে ঝুঁকি মানে হলো হয়তো শেয়ার বাজারে সামান্য কয়েক % দরপতন। ও আচ্ছা, তার মানে দুজনের পৃথিবী দেখার লেন্সটাই আলাদা। একদম। ফলে কেউ যখন এমন কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেয় যা সাধারণ চোখে একদম পাগলামি মনে হচ্ছে, তখন বুঝতে হবে ওই ব্যক্তির নিজের মানসিক মডেলে তার অতীত অভিজ্ঞতার ভিত্তিতে সেই সিদ্ধান্তটি তার কাছে সবচেয়ে যৌক্তিক। দারুণ একটা পয়েন্ট। আমাদের মনে রাখতে হবে আধুনিক বিনিয়োগের অনেক কনসেপ্টই কিন্তু খুব নতুন। হ্যাঁ, যেমন ধরুন ইন্ডেক্স ফান্ড, যা পুরো শেয়ার বাজারের একটা গড় চিত্র তুলে ধরে এবং ঝুঁকি কমায়। এই ধরনের বিনিয়োগ পদ্ধতির বয়সই তো 50 বছরের কম। ঠিক। ফলে আমরা সামাজিকভাবেই এই আধুনিক অর্থনীতির খেলায় এখনও অনেক অনভিজ্ঞ। আর এই অনভিজ্ঞতার কারণেই সম্ভবত আমরা ভাগ্য এবং ঝুঁকির বাস্তবতাকে ভুলভাবে মূল্যায়ন করি।
আমরা প্রায়ই গল্প বানাই যে দক্ষতা আর পরিশ্রমী সব, কিন্তু ভাগ্য যে কত বড় ফ্যাক্টর হতে পারে সেটা নিয়ে বইয়ে একটা দারুণ রেফারেন্স আছে। ওই বিল গেটসের গল্পটা? হ্যাঁ, তিনি যে অসম্ভব মেধাবী এবং পরিশ্রমী তা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু তার সাফল্যের পেছনে ভাগ্যের যে একটা বিশাল ভূমিকা ছিল সেই ডেটাটা শুনলে যে কেউ চমকে যাবে। ডেটাটা আসলেই চোখ খুলে দেওয়ার মতো। 1968 সালে যখন বিল গেটস পড়াশোনা করছিলেন, তখন সারা পৃথিবীতে হাই স্কুলের ছাত্রদের জন্য কম্পিউটারের অ্যাক্সেস পাওয়াটা প্রায় অসম্ভব ছিল। কতটা অসম্ভব ছিল? সারা পৃথিবীতে প্রতি 10 লাখের মধ্যে মাত্র একটি স্কুলে সে সময় কম্পিউটারের সুবিধা ছিল। 10 লাখে একটি স্কুল, ভাবা যায়? আর বিল গেটস ঠিক সেই লেকসাইড স্কুলেই পড়ার সুযোগ পেয়েছিলেন। বিল গেটস নিজেও স্বীকার করেন যে ওই সুযোগ না পেলে হয়তো আজকের মাইক্রোসফট তৈরি হতো না। সিরিয়াসলি, ভাগ্যের কি অদ্ভুত খেলা! এর পাশাপাশি আরেকটা মর্মান্তিক গল্প আছে, যা ঝুঁকির ভয়াবহতাকে তুলে ধরে। বিল গেটস এবং পল অ্যালেনের সাথে লেকসাইড স্কুলে কেন্ট ইভান্স নামের আরেকজন বন্ধু ছিল। হ্যাঁ, পড়েছি আমি। কেন্ট ইভান্সও তো তাদের মতোই অসম্ভব মেধাবী ছিল। ঠিক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্কুল শেষ করার আগেই পর্বতারোহণের এক বিরল দুর্ঘটনায় কেন্ট মারা যায়। আহারে! পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার মতো ঘটনাও প্রতি 10 লাখে একবারই ঘটে হয়তো। তারা তিনজনই মেধাবী ছিল, কিন্তু বিল গেটস পেয়েছিলেন 10 লাখে 1 ভাগ সৌভাগ্য। আর কেন্ট ইভান্সের ভাগ্যে জুটেছিল 10 লাখে 1 ভাগ দুর্ভাগ্য। একদম। কোনো সাফল্য বা ব্যর্থতাই 100 ভাগ কঠোর পরিশ্রম বা শুধুমাত্র সঠিক সিদ্ধান্তের ফসল নয়। এই জায়গাটাতেই বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। আমরা তো ছোটবেলা থেকেই শুনে বড় হই যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সব মোটিভেশনাল স্পিকারই বলেন দিন-রাত এক করে খাটলে সাফল্য আসবেই। হ্যাঁ, এটি তো সাধারণ ধারণা। তাহলে এই বইয়ের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কি সফলতার পেছনে ভাগ্যের উপর একটু বেশি জোর দেওয়া হচ্ছে না? মানুষ যখন শুনবে যে ভাগ্যই সব নিয়ন্ত্রণ করছে, তখন কি তারা পরিশ্রম করতে বা নিজেদের দক্ষতা বাড়াতে নিরুৎসাহিত বোধ করবে না? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, এবং এই জায়গাটাতেই অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। আসলে হাউজেল এখানে মোটেও পরিশ্রম বা দক্ষতাকে ছোট করছেন না। তাহলে মূল মেসেজটা কি? তার মূল উদ্দেশ্য হল চরম বা এক্সট্রিম উদাহরণগুলো দেখে যেন কেউ অন্ধ অনুকরণ না করে, সেই শিক্ষা দেওয়া। যখন কোনো বিশাল সাফল্য আসে, যেমন ধরুন এলন মাস্ক বা ওয়ারেন বাফেট, হ্যাঁ, তাদের উদাহরণ তো সবাই দেয়। কিন্তু তাদের সাফল্যের পেছনে এমন অসংখ্য অপ্রত্যাশিত ঘটনা, টাইমিং বা আউটলায়ার ইভেন্ট কাজ করে, যা চাইলেও হুবহু নকল করা সম্ভব নয়। বুঝতে পেরেছি। মানে তাদের জীবনের প্রতিটা পদক্ষেপ অন্ধের মতো ফলো করার চেষ্টা করাটা বোকামি। ঠিক তাই। এর চেয়ে বরং বৃহত্তর প্যাটার্ন বা ধরনগুলো লক্ষ্য করা উচিত, কারণ ভাগ্য এবং ঝুঁকি সব জায়গায় বিদ্যমান, আর এগুলো যেহেতু নিয়ন্ত্রণের বাইরে, তাই এই ফ্যাক্টরগুলোকে মেনে নিয়ে এগোতে হবে। আচ্ছা, তার মানে যদি ভাগ্যের ওপর মানুষের কোনো হাত না থাকে আর দুনিয়াটা এতই এলোমেলো হয়, তাহলে তো মনে হচ্ছে আমরা সবাই একটা বিশাল ক্যাসিনোর মধ্যে বসে আছি। শুনতে খানিকটা সেরকমই লাগে বটে। এটা তো বেশ হতাশাজনক। নিজেদের নিয়ন্ত্রণে তাহলে কি থাকলো? সফল হওয়ার কি সত্যি কোনো উপায় আছে যা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের নিয়ন্ত্রণের সবচেয়ে বড় যে জিনিসটি আছে, তা হল টিকে থাকা বা সার্ভাইভাল। টিকে থাকা মানে মার্কেটে টিকে থাকা? শুধু মার্কেটে না, আর্থিকভাবে টিকে থাকা। ধনী হওয়া আর ধনী থাকা সম্পূর্ণ আলাদা দুটি সাইকোলজি। এই পার্থক্যটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, ধনী হওয়ার জন্য প্রচুর ঝুঁকি নিতে হয়, আশাবাদী হতে হয়, নতুন কিছু করার সাহস দেখাতে হয়, কিন্তু ধনী থাকার জন্য মানসিকতা পুরোপুরি বদলে ফেলতে হয়। তখন কি করতে হয়? তখন অত্যন্ত সতর্ক, হিসেবি এবং কিছুটা ভীত বা প্যারানয়েড হতে হয়। মানসিকভাবে প্রস্তুত থাকতে হয় যে যে কোনো সময় চারপাশের পৃথিবী বা অর্থনীতি পরিকল্পনার বাইরে চলে যেতে পারে। দারুণ বলেছেন। আর এই টিকে থাকার মানসিকতায় আমাদের পরিচয় করিয়ে দেয় বিনিয়োগের সবচেয়ে জাদুকরী কনসেপ্টের সাথে। হ্যাঁ, কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি। কম্পাউন্ডিংয়ের ক্ষমতাটা যে কত বিশাল তা বোঝার জন্য সোর্সে ওয়ারেন বাফেটের একটা দারুণ পরিসংখ্যান দেওয়া আছে। রীতিমতো মাথা ঘুরিয়ে দেয়। হ্যাঁ, কারণ আমরা বাফেটের বিনিয়োগ কৌশল নিয়ে পাতার পর পাতা বিশ্লেষণ পড়ি, কিন্তু আসল ম্যাজিকটা অন্য জায়গায়। তার বয়সে, তাই না?
একদম। বফেটের সম্পদের পরিমাণ যখন ৮৪.৫ বিলিয়ন ডলার ছিল, গবেষকরা হিসাব করে দেখলেন তার মধ্যে ৮১.৫ বিলিয়ন ডলারই এসছে তার ৬৫তম জন্মদিনের পর। বাপ রে, ৬৫ বছরের পর এত বিশাল লাভ! হ্যাঁ, এর মানে হল তার সবচেয়ে বড় কৌশল শুধু ভালো স্টক বাছাই করা ছিল না, তার সবচেয়ে বড় কৌশল ছিল দীর্ঘ সময় ধরে মার্কেট থেকে ছিটকে না পড়া। তিনি তো খুব অল্প বয়সে শুরু করেছিলেন, তাই না? ১০ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেছিলেন এবং দশকের পর দশক ধরে অসংখ্য অর্থনৈতিক ধস, যুদ্ধ আর মহামারীর মধ্যেও তিনি টিকেছিলেন। কম্পাউন্ডিং আসলে একটি ওক গাছ বড় হবার মতো। প্রতিদিন একটি ওক গাছের চারার দিকে তাকালে মনে হবে কিছুই হচ্ছে না, হয়তো মনে হবে গাছটি মরেই যাচ্ছে। ঠিক। কিন্তু তাকে পর্যাপ্ত সময় দিলে এবং যে কোনো ঝড়ের মধ্যেও গাছটিকে শেকড় গেড়ে টিকে থাকার সুযোগ দিলে একদিন সেটি এমন বিশাল আকার ধারণ করবে যা কল্পনার বাইরে। শুধু ধারাবাহিকতা দরকার। ওক গাছের এই রূপকটা একদম নিখুঁত। বইটিতে বিজ্ঞানের একটি চমকপ্রদ উদাহরণ দিয়ে এই টিকে থাকার বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। বরফ যুগের উদাহরণটা। হ্যাঁ, পৃথিবীতে যে বিশাল বরফ যুগ বা আইস এজ এসছিল, তার পেছনে কি কোনো গ্রহাণুর আঘাত বা মহাজাগতিক কারণ ছিল? না, সাধারণ মানুষ তো সেটাই ভাবে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, না, গ্রীষ্মকালে সামান্য একটু বরফ যদি গলে না গিয়ে শুধু টিকে থাকে, তাহলে সেটি পরের শীতে আরও বেশি বরফ আকর্ষণ করে। আর এভাবে জমতে থাকে। ঠিক তাই। এভাবে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী সেই সামান্য বরফ জমতে জমতে একসময় পুরো পৃথিবীকে বরফ যুগে পরিণত করেছিল। মানে মানুষের মস্তিষ্ক সরল রৈখিকভাবে চিন্তা করতে অভ্যস্ত, তাই কম্পাউন্ডিংয়ের এই এক্সপোনেনশিয়াল বৃদ্ধিটা সহজে বুঝতে পারে না। একদম। আর এই টিকে থাকার জন্য মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার একটি বলয় রাখা খুব জরুরি। এই মার্জিন অফ সেফটির কনসেপ্টটা তো প্রতিদিনের জীবনের জন্য খুব প্রাসঙ্গিক। যেমন বিল গেটস মাইক্রোসফটের শুরুর দিকে একটা নিয়ম করেছিলেন। হ্যাঁ, সেই ক্যাশ রিজার্ভের নিয়মটা। ব্যাংকে এমনভাবে কোম্পানির ফান্ড রাখতে হবে যেন ১ বছর কোম্পানি থেকে কোনো আয় না হলেও সব কর্মচারীর বেতন ঠিকমতো দেওয়া যায়, কারণ তিনি জানতেন ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। ঠিক, যে কোনো পরিস্থিতিতে আর্থিকভাবে টিকে থাকাটাই হলো আসল জয়। কিন্তু মুশকিল হলো, দীর্ঘ সময় ধরে টিকে থাকার জন্য যে পরিমাণ সঞ্চয় করা প্রয়োজন, বেশিরভাগ মানুষ তা করতে পারে না। কেন পারে না? কারণ তারা প্রকৃত সম্পদ আর বাহ্যিক আড়ম্বরের মধ্যকার মনস্তাত্ত্বিক পার্থক্যটা ধরতে পারে না। এটা বোধহয় আধুনিক সমাজের সবচেয়ে বড় ফাঁদ। আমরা তো সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখি মানুষ দামি গাড়ি, ব্র্যান্ডের ঘড়ি আর বিলাসবহুল ছুটি কাটানোর ছবি দিচ্ছে। হ্যাঁ, আর এখানেই বইটির রিচ বা ধনী হওয়া এবং ওয়েলদি বা প্রকৃত সম্পদের অধিকারী হওয়ার মধ্যে একটা চমৎকার বিভাজন তৈরি করা হয়েছে। রিচ হওয়া মানে তো বর্তমান আয় দিয়ে দামি জিনিস কিনে মানুষকে দেখানো। কিন্তু ওয়েলথ বা প্রকৃত সম্পদ হলো সেই টাকা যা এখনো খরচ করা হয়নি, এটি মানুষের চোখের আড়ালে থাকে। আর এখানেই সাইকোলজির সবচেয়ে মজার খেলাটা চলে, যাকে বইয়ে বলা হয়েছে দ্য ম্যান ইন দ্য কার প্যারাডক্স। একদম। ধরুন, রাস্তায় একটি অত্যাধুনিক ফেরারি গাড়ি দেখে কারো খুব ভালো লাগলো, সে কিন্তু একবারও ওই গাড়ির চালকের দিকে তাকিয়ে ভাবে না যে লোকটা কত স্মার্ট বা সম্মানীয়। ঠিক, বরং সে গাড়িটার দিকে তাকে মনে মনে ভাবে, আমার যদি এমন একটি গাড়ি থাকত তাহলে মানুষ আমাকে কতই না সম্মান করত। এটি একটি অদ্ভুত এবং বেশ হাস্যকর মনস্তত্ত্ব। মানুষ নিজেদের সম্পদ প্রদর্শন করে অন্যের সম্মান পাওয়ার আশায়। কিন্তু বাস্তবে অন্য মানুষরা ওই সম্পদ দেখে সম্মান করার বদলে নিজেরাই ওই সম্পদের মালিক হওয়ার স্বপ্ন দেখে। বিবর্তনের দিক থেকে দেখলে মানুষ হয়তো আদিম যুগে বাহ্যিক প্রদর্শনীর মাধ্যমে গোত্রের সম্মান পেত, কিন্তু আধুনিক ফাইন্যান্সের দুনিয়ায় সম্পদ প্রদর্শন করে সম্মান আদায়ের এই ইঁদুর দৌড় ব্যাংক ব্যালেন্স কমানো ছাড়া আর কোনো কাজেই আসে না। তো এই সব কিছুর মানে কি দাঁড়ায়? যদি টাকা খরচ করে কোনো জিনিস নাই কেনা হয়, দামি গাড়ি না হাঁকানো হয়, বাড়ি না বানানো হয়। হ্যাঁ, তাহলে দিনের পর দিন টাকা জমানোর আসল উদ্দেশ্যটা কি, তাই তো? একদম। স্প্রেডশিটে বা ব্যাংক অ্যাকাউন্টে কিছু নম্বর জমিয়ে রেখে কি লাভ? টাকা তো আর কেউ বালিশের নিচে রেখে দিতে চায় না। এর শেষ গন্তব্যটা কোথায়? এই প্রশ্নটা একদম শেকড়ে গিয়ে আঘাত করে। শুধু বস্তুগত জিনিস কেনার জন্য টাকা জমালে একসময় আর কিছু চাওয়ার থাকবে না, কিন্তু টাকা দিয়ে কেনার সবচেয়ে দামি জিনিসটি আসলে কোনো বস্তু নয়,
তাহলে সেটা কি? সেটি হল নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ। কখন ঘুম থেকে উঠবেন, কোথায় কাজ করবেন, কার সাথে কাজ করবেন, এই সিদ্ধান্তগুলো নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা পাওয়াই হল সম্পদের সর্বোচ্চ লভ্যাংশ। ওয়াও, মানে স্বাধীনতাই আসল সম্পদ। হ্যাঁ, অসংখ্য মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে মানুষের জীবনে সুখের সবচেয়ে বড় নিয়ামক বড় বাড়ি বা বেশি বেতন নয়, বরং নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ থাকা। আর এই নিয়ন্ত্রণ তখনই আসবে যখন মানুষ অহংকার বা ইগো কমিয়ে সঞ্চয়ের হার বাড়াবে। ঠিক, আয়ের চেয়ে সঞ্চয়ের হার বেশি গুরুত্বপূর্ণ। কারণ যখনই অহংকার কমানো যায়, অন্যের সাথে তুলনা বন্ধ হয়, তখনই প্রত্যাশা সীমিত থাকে এবং গোলপোস্ট স্থির থাকে। কিন্তু এই গোলপোস্ট স্থির রাখাটা আসলেই একটা বড় চ্যালেঞ্জ। মানুষের প্রত্যাশা তো প্রতিনিয়ত বদলাতেই থাকে। সত্যি। যখন বোঝা যায় অর্থের মূল উদ্দেশ্য স্বাধীনতা আর মানসিক শান্তি, তখন এমন কৌশল নিতে হয় যা নিজস্ব সাইকোলজির সাথে মানানসই। আর বিনিয়োগের ক্ষেত্রে এই মানসিক শান্তি ধরে রাখতে হলে বুঝতে হবে যে বাজারের অস্থিরতা বা ভোলাটিলিটি আসলে কোনো জরিমানা নয়। হ্যাঁ, এই যে হঠাৎ মার্কেট পড়ে যাওয়া বা উঠে যাওয়া, এটি জরিমানা নয়, এটি হলো বিনিয়োগের একটা ফি বা টিকিটের মূল্য। পৃথিবীতে কোনো কিছুই তো বিনামূল্যে পাওয়া যায় না। থিম পার্কে গেলে যেমন টিকিটের মূল্য দিতে হয়, শেয়ার বাজারে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন আশা করলেও তার একটা মূল্য আছে। আর সেই মূল্যটা সরাসরি টাকায় দিতে হয় না। না, সেটি দিতে হয় অনিশ্চয়তা, সন্দেহ, ভয় এবং মানসিক অস্থিরতা মেনে নেওয়ার মাধ্যমে। এই অস্থিরতাকে যদি ফি হিসেবে দেখা যায়, তাহলে বাজার নিচে নেমে গেলে প্যানিক করার সম্ভাবনা কমে যায়। আর এই মানসিকতা দীর্ঘ দৌড়ে টিকে থাকতে সাহায্য করবে। এর জন্য সবচেয়ে জরুরি হল নিজের খেলাটি বোঝা। একদম। ডে ট্রেডারদের খেলার নিয়ম আর দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর খেলার নিয়ম সম্পূর্ণ আলাদা। এটা অনেকটা ফুটবল খেলোয়াড় আর দাবা খেলোয়াড়ের মতো ব্যাপার। দাবা খেলোয়াড় যদি ফুটবলারদের দৌড়াদৌড়ি দেখে প্রভাবিত হয়ে দাবার বোর্ডে দৌড়াতে শুরু করে, তবে তো সে হারবেই। হা হা, দারুণ উপমা। একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী যদি ডে ট্রেডারদের উত্তেজনা দেখে প্রভাবিত হন, তবে তাকে চরম মূল্য চোকাতে হতে পারে। অন্য খেলায় অংশ নেওয়া মানুষদের অন্ধভাবে অনুসরণ করা যাবে না। আর এই নিজের খেলা বোঝার সবচেয়ে দারুণ উদাহরণ লেখক মর্গান হাউজেল নিজেই দিয়েছেন। হ্যাঁ, তিনি একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী। তার মূল লক্ষ্য হল যে কোনো মূল্যে আর্থিক স্বাধীনতা এবং মানসিক শান্তি নিশ্চিত করা। আর এই মানসিক শান্তি নিশ্চিত করতে গিয়ে তিনি একটি কাজ করেছেন। তিনি তার বাড়ির মর্টগেজ বা ঋণ সম্পূর্ণ নিজস্ব নগদ অর্থে আগেভাগেই শোধ করে দিয়েছেন। এবং তার মোট সম্পদের 20 ভাগ তিনি সবসময় ক্যাশ বা নগদ অর্থ হিসাবে রাখেন। একটু দাঁড়ান, একজন ফিন্যান্স এক্সপার্ট হয়ে তিনি বাড়ির ঋণ আগেভাগেই শোধ করে দিলেন? হ্যাঁ, শুনলে অবাক লাগে। গাণিতিক দৃষ্টিকোণ থেকে তো এটি একেবারেই অযৌক্তিক। ঋণের সুদের হার সাধারণত অনেক কম থাকে। তিনি তো খুব ভালো করেই জানেন যে ওই পুরো টাকাটা দিয়ে ঋণ শোধ না করে শেয়ার বাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি হারে আরও অনেক বেশি লাভ করা যেত। ঠিক। তাহলে একজন প্রফেশনাল হয়ে তিনি আক্ষরিক অর্থেই টাকা পানিতে ফেলছেন না। না, আসলে এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা লুকিয়ে আছে। মানুষ কোনো স্প্রেডশিট নয় যে সবসময় কাগজে কলমে যেটা সর্বোচ্চ লাভজনক তাকে সেটাই করতে হবে। মানে ইমোশনাল দিকটাও দেখতে হবে। হ্যাঁ, হাউজেল খুব সুন্দর করে বলেছেন, মানুষের লক্ষ্য কোল্ডলি র্যাশনাল বা পুরোপুরি আবেগহীন হওয়া উচিত নয়, বরং লক্ষ্য হওয়া উচিত মোস্টলি রিজনেবল বা যৌক্তিক হওয়া। অর্থাৎ যে সিদ্ধান্ত নিলে রাতে শান্তিতে ঘুমানো যাবে, মনে স্বস্তি আসবে, সেটিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। একদম। একটি বাড়ি সম্পূর্ণ নিজের হওয়ার যে চরম মানসিক প্রশান্তি, সেটি হয়তো এক্সেলে হিসাব করে বের করা কয়েক % লাভের চেয়ে অনেক বেশি মূল্যবান। তিনি জানেন যে এই সিদ্ধান্তে হয়তো সর্বোচ্চ অর্থনৈতিক লাভ হচ্ছে না, কিন্তু এই সিদ্ধান্ত তাকে আর্থিকভাবে স্বাধীন এবং মানসিকভাবে চিন্তামুক্ত রাখছে। আর এটি হলো তার নিজের খেলা, যা তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আসলেই তাই। তো এই পুরো আলোচনার যদি আমরা একটা সারসংক্ষেপ টানি, অর্থের মনস্তত্ত্ব আমাদের এটাই শেখায় যে আর্থিক স্বাধীনতা অর্জন করতে হলে ফাইন্যান্স জিনিয়াস হবার কোনো প্রয়োজন নেই। শুধু কয়েকটি বেসিক মানসিকতা আয়ত্ত করতে হবে। হ্যাঁ, নিজের অহংকারকে দূরে সরিয়ে রাখতে হবে, কারণ ইগো কমালে সঞ্চয় বাড়ে।
ধনী হওয়ার চেয়ে ধনী থাকার সার্ভাইভাল মাইন্ডসেট তৈরি করতে হবে। অন্যের খেলার দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। আর ভাগ্যের উপস্থিতিকে মেনে নিয়ে দীর্ঘ সময়ের জন্য কম্পাউন্ডিংয়ের জাদু কাজ করতে দিতে হবে। সবচেয়ে বড় কথা হলো সম্পদের আসল সংজ্ঞা হলো নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই নীতিগুলো শুধু বড় বড় বিনিয়োগকারীদের জন্য নয়, গুলোকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে সাহায্য করবে। কারণ দিন শেষে সবাই নিজের জীবনের স্বাধীনতা চায়। একদম সত্যি কথা। আজকের এই গভীর আলোচনার একেবারে শেষে এসে সবকিছু রেশ ধরে একটি বিষয় নিয়ে আমরা একটু ভাবতে পারি। হ্যাঁ, একটা চিন্তার খোরাক রাখা যেতে পারে। আমরা এই পুরো আলোচনায় দেখলাম যে একজন মানুষের আর্থিক দৃষ্টিভঙ্গি মূলত তার বেড়ে ওঠার সময়ের পারিপার্শ্বিক অর্থনৈতিক অবস্থা এবং অতীত অভিজ্ঞতা দিয়ে তৈরি হয়। ঠিক। তাহলে একবার ভাবুন তো, বর্তমানে বিশ্বজুড়ে প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিশাল বিপ্লব ঘটছে, কিংবা মহামারীর মতো যেসব বৈশ্বিক ঘটনা আমাদের চোখের সামনে ঘটে গেল, যাকে দৈনন্দিন ব্যস্ততায় আমরা হয়তো পুরোপুরি উপেক্ষা করছি, হ্যাঁ, এসব তো বিশাল পরিবর্তন। এই পরিবর্তনগুলো আগামী প্রজন্মের মানি সাইকোলজি বা অর্থের মনস্তত্ত্বকে কিভাবে চিরতরে বদলে দেবে? তারা কি আগের চেয়েও বেশি সঞ্চয়ী হবে, নাকি আরও বেশি বেপরোয়া? খুব গভীর একটা প্রশ্ন। এই প্রশ্নটিই রইল সবার ভাবনার জন্য। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।